নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো নাটক ও থিয়েটারেরই একটি গুরুত্বপূর্ণ অংশরূপে থার্ড থিয়েটার সম্পর্কে। থার্ড থিয়েটার ব্যাপারটা তো শুধু বাংলাতে বাদল সরকারের নাম করলেই থার্ড থিয়েটারের কথা উঠে আসে, কিন্তু বাদল সরকার থার্ড থিয়েটারের জন্মদাতা বাংলাই কথা সত্য, কিন্তু থার্ড থিয়েটারের জন্ম কিন্তু পাশ্চাত্যে। আমাদের সাহিত্যের প্রত্যেকটা সংগ্রহ, প্রত্যেকটা ধরন, প্রত্যেকটা আন্দোলন তার প্রাথমিক সূচনা তো পাশ্চাত্যেই হয়েছিল। সে আমাদের বলা যেতে পারে অ্যাবসার্ড ধর্মী নাটকের কথাই যদি আমরা বলি, বা এই ধরনের আরও যা কিছু, পোল্যান্ডের গোটাভস্কি, ইউজিন বাবরা, এরকম বেশ কিছু নাট্য ব্যক্তিত্বের কথা আমরা জানি, যাদের হাত ধরেই থার্ড থিয়েটারের একটা জন্ম বলা যেতে পারে। যদিও থার্ড থিয়েটার ভাবনাটাকে বিকশিত করার ক্ষেত্রে জার্মান নাট্য ব্যক্তিত্ব, জার্মান নাটককার, নাট্য ব্যক্তিত্ব, নাট্য পরিচালক, আমাদের সকলের কাছেই খুব পরিচিত নাম ব্রেক্ট, আবার কেউ ব্রেস্টও বলেন। তো সেই ব্রেক্টের থিয়েটারেই কিন্তু এই থার্ড থিয়েটার বা তৃতীয় ধারার থিয়েটারের একটা আদল কিন্তু খুঁজে পাওয়া যায়। কারণ মনে রাখতে হবে, থার্ড থিয়েটার শব্দটা, এটাকে আমরা আজকে এক ধরনের আঙ্গিক বলে মনে করি, এক ধরনের কৌশল বলে মনে করি। এটা আমাদের একটা সমস্যা। আমরা যারা বলা যেতে পারে আমাদের যারা তাত্ত্বিকেরা রয়েছেন, তারা যে কোনো বিষয়কে নিয়েই একটা তাত্ত্বিক আলোচনা করতে গিয়ে তার একটা ফর্মকে অধিক গুরুত্ব দিতে তাদের একটা প্রবণতা দেখা যায়। কারণ তাদের মনে হয় যে একটা দর্শনকে খুঁজে পাওয়া, তাকে ধরা, তার থেকে একটা আঙ্গিককে নিয়ে ব্যাখ্যা করা, চুলচেরা বিশ্লেষণ করা, পণ্ডিতি করা, এটা অনেক সহজ। ফলে যে কোনো ফর্মের ক্ষেত্রে, যে কোনো ধরন সম্পর্কে তারা অনেকটা বেশি তাত্ত্বিক আলোচনা করতে গিয়ে সেখানে দর্শনটাকে বাদ দিয়ে তারা তার বাইরের রূপ কাঠামো নিয়ে কথা বলেন। আমরা দেখতে পাবো যে যাকে অ্যাবসার্ড ধর্মী নাটক বললাম, সেখানেও তাই। অ্যাবসার্ড যে নাটক পাশ্চাত্যে জন্ম হচ্ছে, সেখানে কিন্তু মূলে রয়েছে একটা দর্শন। সেই দর্শনটাকে প্রকাশের জন্য একটা আঙ্গিককে গ্রহণ করা হচ্ছে। ব্রেক্টের তত্ত্ব নিয়েও তো প্রচুর আলোচনা হয়। ব্রেক্টও আসলে একটা দর্শন, পরে তত্ত্ব, পরে আঙ্গিক। ঠিক একইভাবে থার্ড থিয়েটারও কিন্তু একটা দর্শন। থার্ড থিয়েটার নিছক কীভাবে নাটকটাকে উপস্থাপন করলাম, সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক, কিন্তু তার আগে বুঝতে হবে যে কি লিখছি, কি বলছি, কাদের জন্য বলছি, তারপরে আসছি কিভাবে বলবো। যে কোনো কিছুরই, সাহিত্য, গল্প, উপন্যাস, নাটক, আগে তো আমি কি বলছি, আগে তো লেখকের মাথায় আসে ভাবটা, কি বলতে চাইছি, কাদেরকে বলতে চাইছি, তারপর আসে কিভাবে বলবো। এবার কি বলছি আর কাদের জন্য বলছি, এই দুটো বিষয় নির্দিষ্ট করে দেয় যে যেটা বলছি, অর্থাৎ কি বলছি, সেটা কাদের জন্য বলছি, এবং সেটা যাদের জন্য বলছি তাদেরকে কিভাবে উপস্থাপন করলে সেটা সবথেকে সুন্দর এবং সবথেকে বেশি আবেদন ঘন হতে পারে, সবথেকে বেশি জোরালো আবেদন তৈরি করতে পারে। থার্ড থিয়েটার ব্যাপারটা সম্পর্কে আমাদের এখানেই বুঝতে হবে যে যখন জার্মান নাট্যকার ব্রেক্টের কথা আমরা বলছিলাম, কেন বলছিলাম এটা একটু আলোচনা করলে আমাদের কাছে বিষয়টা একটু স্পষ্ট হবে। কারণ ব্রেক্টকে আমরা কম বেশি জানি। ব্রেক্ট কী রকম নাটক লেখেন, কী ধরনের নাটকের প্রযোজনা করেন, তার উদ্দেশ্যটা কি, এটা আমরা একটু আধটু জানি। এবং সেটা জানলে হয়তো ব্রেক্টের হাত ধরে থার্ড থিয়েটারের জন্ম হয়েছে এটা আমরা বলছি না, কিন্তু তার যে নাটক এবং নাট্য প্রযোজনার যে ধরনটা, মঞ্চ ভাবনার যে ধরনটা, দর্শকের সঙ্গে যোগাযোগের যে ধরনটা, সেটা আমাদেরকে থার্ড থিয়েটারকে বুঝতে একটু সাহায্য করবে। আমরা জানি ব্রেক্ট মানেই একটা প্রতিবাদ, ব্রেক্ট মানেই বিপ্লবী থিয়েটারের জনক যাকে বলা যায়। ওই হিটলার অধ্যুষিত পাশ্চাত্যে যে আমরা বলতে পারি জার্মানিতে যে সন্ত্রাসের রাজত্ব, মানুষের স্বাধীনতা যেখানে খর্বিত, সেই বলা যেতে পারে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের ব্রেক্ট চাইতেন থিয়েটার হোক জনগণের মুক্তির একটা মাধ্যম স্বরূপ। থিয়েটার নিছক মানুষকে চিত্ত বিনোদন ঘটাবে না, মনোরঞ্জন করবে না। থিয়েটারের উদ্দেশ্য হচ্ছে মানুষকে, যাদের দ্বারা মানুষ অত্যাচারিত হচ্ছে, উপেক্ষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে,
সেই শাসককে চিনিয়ে দেওয়া, নিজেদের অন্তরের প্রতিবাদী বিপ্লবী সত্তাটাকে জাগানো। ব্রেখটের নাটকের দর্শন হচ্ছে একটা পরিবর্তন, একটা সমাজ বদল, একটা রাজনৈতিক মুক্তি চেতনা। এই ব্রেখট যখন থিয়েটার করতেন, তিনি চেষ্টা করতেন, বেশ কিছু প্রযোজনা সম্পর্কে তাঁর জানা যায় যে তিনি চাইতেন যে থিয়েটারের উদ্দেশ্য যখন মানুষেরকে একটা চেতনায় উদ্বুদ্ধ করা, তাকে সমস্যা সম্পর্কে জানানো, তাকে প্রতিবাদী করা, তাহলে আমার কাজ থিয়েটারের সঙ্গে দর্শকের দূরত্বটাকে রক্ষা করলে চলবে না, এই দূরত্বটাকে ঘোচাতে হবে। এই দূরত্বটাকে ঘোচাতে গেলে প্রথম যেটা প্রয়োজন, অভিনেতা আর যে দর্শক তাদের মধ্যে দূরত্বটাকে ঘোচাতে হবে, তাদের মধ্যে নৈকট্য আনতে হবে, কাছাকাছি একটা সংযোগ আনতে হবে। প্রসেনিয়াম থিয়েটার বলতে আমরা যা বুঝি, যেখানে একটা বাঁধা মঞ্চে অভিনয় হয় এবং সেই প্রেক্ষাগৃহে দর্শকেরা নির্দিষ্ট আসনে বসে থাকে, তাদের জায়গাগুলো আলোকিত থাকে না, অন্ধকারাচ্ছন্ন থাকে, আলোকিত থাকে স্টেজটা। যারা অভিনয় করেন তারা দর্শকদের কথা তারা খুব একটা ভাবেন না, তারা তাদের নাটকের বিষয়টাকে উপস্থাপন করতেই ব্যস্ত থাকেন। এবং পাশ্চাত্যে ব্রেখটের যে কথা বলছিলাম আমরা, ব্রেখট তাঁর থিয়েটারটাকে এইভাবে সাজাচ্ছেন এমনভাবে যাতে করে দর্শকদের সঙ্গে মানুষের একটা যোগাযোগ তৈরি হয়। অভিনেতারা অভিনয় করতে করতে দর্শকদের মধ্যে নেমে আসছে, দর্শকদের কাছাকাছি চলে আসছে, যাতে করে তাদের বক্তব্যটা সেটা যে দর্শকদের জন্য, সাধারণ মানুষের জন্য, তাদের কাছে সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য অভিনেতারা নিজেদেরকে আর ওই বাঁধা মঞ্চের প্রসেনিয়ামের বাঁধা টোপের মধ্যে আটকে রাখছেন না, তারা নেমে আসছেন মানুষের কাছে, যাতে করে মানুষ বুঝতে পারে এই থিয়েটারটা কাদের জন্য হচ্ছে। এই থিয়েটারের যারা অভিনেতা তারা আসলে আমাদেরকে উদ্বুদ্ধ করতে চাইছে, তারা আমাদেরই একজন। যতক্ষণ না দর্শকদেরকে এটা বোঝানো যায় যে এই যে নাটক আমরা করছি এটা তোমাদের নাটক, আমরা অভিনেতা মাত্র, তোমরাও একজন অভিনেতা হতে পারো, এই নাটক তোমাদেরই জীবনের গল্প, তোমাদের জন্যই নাটক, আমরা তোমাদেরই অংশ, এটা না বোঝানো গেলে কখনোই দর্শকদেরকে তাদের বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করা যায় না। এই যে দর্শকদের সঙ্গে অভিনেতাদের একটা নৈকট্য, থিয়েটারকে একটা প্রতিবাদের ভাষা করা, এই কথাগুলো আমরা কেন ধানভান্তি শিবের গাজন গাইছি, তার কারণ হচ্ছে এইগুলোই আসলে থার্ড থিয়েটার বা তৃতীয় ধারার থিয়েটার। বাদল সরকারের সূত্রে আমরা যে থিয়েটারের সঙ্গে পরিচিত হই বাংলায়, এই থার্ড থিয়েটারের মূল দর্শনটা আসলে সেটা যে থিয়েটার নিছক চিত্ত বিনোদনের বিষয় নয়। থিয়েটারের কাজ দর্শকের চেতনাকে জাগানো, তাদেরকে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করা, প্রতিবাদী করা, সমাজ বদলের ডাক দেওয়া, মানুষকে তার সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল করা, যাতে তারা এই অত্যাচারিত বঞ্চিত জীবনটাকে মেনে না নিয়ে একটা প্রতিবাদের ভাষা খুঁজে পায়, যাতে তারা সমাজ বদলে অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ এখানে মূল দর্শনটা হচ্ছে সমাজ বদল করা, নাটককে বিপ্লবের অংশীদার করা। তাহলে কি বলছি? বৈপ্লবিক কিছু বার্তা দিচ্ছি। কাদের জন্য বলছি? সাধারণ মানুষ যারা প্রতিবাদে অংশগ্রহণ করবে। এই দুটো বিষয়ই ঠিক করে দিচ্ছে এবার সেটাকে কিভাবে বলছি। তাহলে কি বলছি, কাদের জন্য বলছি, আর কিভাবে বলছি, সেখানে কিভাবে বলাটাও ইম্পর্টেন্স পাচ্ছে। যাদের জন্য বলছি তাদের কাছাকাছি না গেলে সেটার কোনো বার্তা পৌঁছবে না, তাই দর্শকদের মাঝখানে পৌঁছে যেতে হবে অভিনেতাদেরকে। তাহলে এই যে কি, কাদের জন্য, কিভাবে, এই তিনটে বিষয় যেটা থার্ড থিয়েটারের মূল আলোচ্য, সেটা কিন্তু বাদল সরকারের এই আমাদের ব্রেখটের থিয়েটারের মধ্যে আমরা পেয়ে গেলাম। যেটা বলছি সেটা প্রতিবাদের কথা, সমাজের অন্যায় বঞ্চনার কথা, অত্যাচারের কথা। কাদের জন্য বলছি? যারা অত্যাচারিত তাদের জন্য বলছি। আর তাদেরকে যদি বলতে হয়, তাদেরকে যদি এতে অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে অভিনয়ের সঙ্গে, অভিনেতাদের সঙ্গে, মঞ্চের সঙ্গে দর্শকদের দূরত্ব রাখলে চলবে না। এই তিনটে বিষয় কিন্তু আমরা থার্ড থিয়েটারে পাই, এবং তিনটে বিষয়কেই জার্মান নাট্যকার ব্রেখট, যাকে বিপ্লবী থিয়েটারের জনক বলা হয়, তাঁর থিয়েটারে আমরা পেয়ে গেলাম। এই সূত্রেই আমরা এতক্ষণ ধরে ব্রেখটকে আলোচনা করলাম। এবার আরও একটু ইতিহাস জানতে হবে যে ব্রেখট কেন এই ধরনের থিয়েটার চাইলেন। না, ব্রেখট এই ধরনের থিয়েটার চাইলেন এই কারণেই
যেহেতু তিনি বিপ্লবী থিয়েটারের জনক, বিপ্লবী থিয়েটার তার উদ্দেশ্য, সেই সময় পাশ্চাত্যে এক ধরনের থিয়েটার খুব জনপ্রিয় হচ্ছে, যাকে বলা হচ্ছে স্বভাববাদী বা বাস্তববাদী থিয়েটার। কেউ বা তাকে থিসিস নাটকও বলছেন। এই ধরনের থিয়েটারটা আসলে কি না, এই ধরনের থিয়েটারটা আমরা যখন নাটক দেখি, আমরা যদি আমাদের অভিজ্ঞতা দিয়ে এই ব্যাপারটাকে বিশ্লেষণ করি, সেখানে কি হয়, প্রেক্ষাগৃহে দর্শকরা বসে থাকেন একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে, আলোকিত পরিবেশে মঞ্চে অভিনয় হয়। মঞ্চটা কেমন হয় না, তার 3 দিক ঘেরা থাকে। পেছনে হয়তো একটা দৃশ্যপট থাকে, দুদিকটাও ঘেরা থাকে, সেখানে উইংস থাকে যেটা দিয়ে অভিনেতারা যাওয়া আসা করে, আর সামনে খোলা থাকে ঠিকই, সেটা আবার প্রয়োজনে কখনো একটা পর্দা দিয়ে ঢাকা থাকে, আবার অভিনয় করার সময় খুলে যায়, আবার কখনো বন্ধ হয়, বিরতির সময় আবার খুলে যায়। তার মানে আপাতভাবে মনে হতে পারে যে থিয়েটারটার কথা আমরা বলছি, মানে যে থিয়েটারে আজকে আমরা অভ্যস্ত, সেটা এমন একটা মঞ্চ যে মঞ্চটা দর্শকরা যে তলে বসে থাকে, সেই তলের থেকে বলা যেতে পারে তার হাইটটা অনেক উঁচুতে থাকে, একই তলে সেটা থাকে না, একটা দূরত্বে থাকে। এবং দর্শকরা যেহেতু অন্ধকারাচ্ছন্ন পরিবেশে থাকে, তাই দর্শকরা কতখানি তাদের মুখভঙ্গিটা কী হচ্ছে, তারা অভিনয়টাকে কীভাবে নিচ্ছে, কীভাবে দেখছে, কীভাবে বুঝছে, অভিনেতারা সেই দিকে খুব একটা যে নজর দেয় তা কিন্তু নয়, তারা তাদের মতো করে অভিনয় করে। এবং আমরা একটা কথা বলছিলাম যে এই থিয়েটার ব্যবস্থাটাকে আমরা প্রসেনিয়াম থিয়েটার বলি। এই প্রসেনিয়াম থিয়েটারের মূল সমস্যাটা তৈরি হলো যেখানে, যে এই ধরনের থিয়েটার সাধারণভাবে ব্যবসায়িক থিয়েটার, একেবারে গোদা বাংলায় বলতে গেলে ব্যবসায়িক থিয়েটারের মাধ্যমে একটা শ্রেণী তাদের অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্র, আর যারা দর্শক তারা খুব সহজ ভাষায় তারা হচ্ছে একটা আমোদ প্রমোদের ক্ষেত্র হিসেবে থিয়েটারটাকে বেছে নিয়েছে। মানে অভিনয়টা দেখতে গেছে, সারাদিনের খাটাখাটনির পর কেউ তাদের অফিস কাছারি সেরে অভিনয় দেখতে গেছে একটা মনোরঞ্জনের ক্ষেত্ররূপে। ফলে সেখানে খুব বিপ্লবের বার্তা দিলে চলবে না, সেখানে একটু বেশ সস্তা দরের কিছু থাকবে, এটা খুব স্বাভাবিক। ওই যে একটা বলা যেতে পারে এই ধরনের যে আমাদের এই অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের যে নানা রঙের দিন নাটকে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের যে চরিত্রটা, আমাদের বৃদ্ধ রজনীকান্ত বাবু তার বৃদ্ধ বয়সে গিয়ে বুঝেছিলেন যে অভিনেতা হিসেবে একজন অভিনেতার কাজ কি, তার কাজ হচ্ছে একটা ভাঁড়, সে একটা ক্লাউন, দর্শকদের আনন্দ দেওয়া তার কাজ। আসলে পেশাদার থিয়েটার অনেকটা সেই রকমই, আমরা টিকিট খরচা করে অভিনয় দেখতে গেছি, তোমার কাছে আমাকে বিনোদন দেওয়া। এবার এই বিনোদন দিতে গিয়ে পাশ্চাত্যে যেটা হয়েছিল, যার প্রতিবাদস্বরূপ ব্রেক্ট, ওই ধরনের যে থিয়েটারের কথা আমরা ব্রেক্টের প্রসঙ্গে বলছিলাম, সেই থিয়েটার ভাবনায় তিনি অনুপ্রাণিত হচ্ছেন। সেখানে কি হলো না, এই ধরনের থিয়েটার যাকে আমরা বাস্তববাদী থিয়েটার বা স্বভাববাদী থিয়েটার বলছি, যেটা পরবর্তীকালে 19 শতকের মাঝামাঝি সময় থেকে এটা সূচনা, এবং 20 শতকের গোড়ার দিকে যেটা ওই বলা যেতে পারে আমাদের রাশিয়ান নাট্য ব্যক্তিত্ব স্টালিনাভস্কি, তাঁর থিয়েটারে আরও সেটা প্রতিষ্ঠিত হচ্ছে। তিনি তখন ইবসেনের নাটকগুলোকে, ডলস হাউস যাকে পুতুল খেলা বলা হয়, সেই ধরনের নাটকগুলো অভিনয় করছেন এই স্বভাববাদী রীতিতে। এই ধরনের নাটকে কি করা হতো, এই 19 শতকের মাঝামাঝি যে বাস্তববাদী থিয়েটার, সেখানে মঞ্চে একেবারে বাস্তবসম্মত অভিনয় করবার জন্য একেবারে একটা বেডরুম বা একটা ড্রয়িং রুম বা একটা যেখানে বাড়ির যে বিভিন্ন দৃশ্যগুলো তাকে ফুটিয়ে তোলবার জন্য একেবারে চেয়ার টেবিল সব কিছু নিয়ে মঞ্চে হাজির করা হতো। ফলে এটা কতখানি উপাদেয় হচ্ছে আর কতখানি হাস্যাস্পদ হচ্ছে সেই নিয়ে মাথা ব্যথা কারণেই, এবং এই সূত্রে থিয়েটারটাকে এত বেশি একেবারে বাস্তবসম্মত করতে গিয়ে যেন দুজন চরিত্র যারা তাদের বেডরুমেই হয়তো আছেন, তারা অভিনয় করছেন, তারা তাদের অভিনয়টাকে বাস্তবসম্মত করবার জন্য এমনভাবে ঘরটাকে সাজাচ্ছেন, একেবারে ড্রেসিং টেবিল সব কিছু নিয়ে গিয়ে তারা যেন ভুলেই গেছেন তারা অভিনয় করছেন, কিছু দর্শক তাদের দিকে তাকিয়ে আছে। ফলে ওই যে আমরা থিয়েটার, প্রসেনিয়াম থিয়েটারের যে ধারণাটার কথা বলছিলাম, একটা বক্স আকৃতির একটা মঞ্চ, যা থেকে একটু নিচু তলে দর্শকেরা বসে রয়েছে, সেই মঞ্চটাকে দেখতে কেমন না, তার 3 দিক ঘেরা, সামনের দিকটা ফাঁকা খোলা, যেখানে আবার মাঝে মাঝে থাকে আমাদের পর্দা থাকে, কিন্তু ওটা দেখতে খোলা, আসলে ওটাও বন্ধ, ওটাও একটা চতুর্থ দেওয়াল দিয়ে, অদৃশ্য চতুর্থ দেওয়াল দিয়ে ঘেরা। কারণ যারা অভিনেতা, যারা নাট্য পরিচালক, তারা থিয়েটারটাকে এমনভাবে অভিনয় করছেন যে দর্শকরা যে আছেন ওই দিক দিয়ে যে দর্শকরা দেখছেন, এটা তারা ভুলেই গেছেন।
থিয়েটারের সঙ্গে দর্শকদের কোনো যোগাযোগই নেই। তারা তাদের মতো করে থিয়েটারটাকে যতটা বাস্তবসম্মত করা যায় সেটাতেই তাদের মনোনিবেশ। দর্শকের সঙ্গে থিয়েটারের অভিনেতাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে, ফলে সামনের দিকটা খোলা থাকা না থাকা একই ব্যাপার, চতুর্থ দেওয়াল তৈরি হয়ে গেছে। এই ধরনের থিয়েটার আমাদের বাংলাতেও ছিল। আমাদের অমরেন্দ্রনাথ দত্ত যখন তার থিয়েটারে অভিনয় করতেন, সেখানে মঞ্চে ঘোড়া নিয়ে আসা, কিংবা ওই কৃষ্ণকান্তের উইলের অভিনয়ের সময় গোবিন্দলাল রোহিণীকে একেবারে ভিজে গায়ে, ভিজে বসনে তাকে জল থেকে তুলে আনছেন, সেই সব দৃশ্য দেখানো একেবারে বাস্তবসম্মত। অভিনেতা অভিনয় করছেন, দর্শকদেরকে কিছু ভাবতে হবে না, কল্পনা করবার কোনো জায়গাই নেই, সবটাই ঘটিয়ে দেওয়া হচ্ছে সেখানে। এইটার বিরুদ্ধেই আমাদের ব্রেক্টের যে ভাবনাটা, যে একটা অভিনয় এমন রাখতে হবে যে অভিনেতারা তারা যেন থিয়েটারের ভাবনায়, থিয়েটারের অভিনয়ে যেন মুশকুল না হয়ে যায়। তারা যে কিছু দর্শকের জন্য অভিনয় করছেন এটা যেন তাদেরকে ভাবতে হয়। এটা যদি ভাবতে হয় তাহলে থিয়েটারটাকে শুধু বাস্তবসম্মত করে অভিনয় করলেই হবে না, সেটা থেকে বেরিয়ে আসতে হবে এবং দর্শকদের সঙ্গে দূরত্ব না রেখে তাদের কাছাকাছি পৌঁছতে হবে, যাতে তারা বুঝতে পারে এই অভিনয়, এই ঘটনা, এই জীবন আমাদেরই জীবন, যাতে তারা থিয়েটারের অংশ হতে পারে, ঘটনার অংশ হতে পারে। অভিনেতাদেরকে তাদেরকে ভুললে চলবে না। তাহলে আমাদের কাছে পাশ্চাত্যের তত্ত্বটা, পাশ্চাত্য ভাবনাগুলো সামনে রাখলে এবার আমরা বাদল সরকারের তৃতীয় ধারার থিয়েটার বা থার্ড থিয়েটার ব্যাপারটা কি সেটা একটু বুঝতে পারবো। এটা একদিনের দীর্ঘ আলোচনায় এটা অনেকটা বিরক্তিকর মনে হতে পারে, আমরা এই নিয়ে আর একটা পর্ব রাখবো। তাহলে আমরা আজকে অ্যাকচুয়ালি বলতে চাইলাম তৃতীয় ধারার থিয়েটারটা জন্ম কীভাবে হচ্ছে। এবার বাদল সরকারকে নিয়ে যেহেতু থার্ড থিয়েটারের পরিচয় আমাদের কাছে, তাই তাঁর থার্ড থিয়েটার সম্পর্কে দু চার কথা না বললে আলোচনাটা প্রথম পর্বটা অসম্পূর্ণ থাকে। সেই নিয়ে যদি কিছু কথা বলি তাহলে বলতেই হয়, তাহলে বাদল সরকার থার্ড থিয়েটারটাকে কীভাবে দেখতেন, থার্ড থিয়েটার আসলে কি, খুব সহজ ভাষায় প্রথমে বুঝতে হবে যে এই থিয়েটারের নাম রাখা হচ্ছে থার্ড থিয়েটার। থার্ড মানে তৃতীয়, তৃতীয় ধারার থিয়েটার বলছে কেন? তাহলে প্রথম আর দ্বিতীয় থিয়েটার কি? আসলে প্রথম এবং দ্বিতীয় থিয়েটার বলতে আমরা বুঝি, আমরা জানি যে আমাদের নিজস্ব থিয়েটার মানে কী ছিল, লোকনাটক, যাত্রা, যেখানে চারিদিকে দর্শক বসে আছে, মাঝখানে অভিনয় হয়। এই দর্শক পরিবেষ্টিত একই সমতলে অভিনয়, যে যাকে যাত্রা বলছি বা লোকনাটক বলছি, এটা হচ্ছে আমাদের নিজস্ব থিয়েটার, বাঙালির ভারতীয় থিয়েটারের একটা নিজস্ব ঐতিহ্য। এই থিয়েটার কিন্তু আমাদেরকে আধুনিক থিয়েটারের পথে নিয়ে যায়নি। আজকে ওই বাঁধা রঙ্গমঞ্চে যে অভিনয় দেখতে আমরা অভ্যস্ত, এটা কিন্তু একেবারেই বিদেশ থেকে, ইংল্যান্ড থেকে আমদানি করা একটা থিয়েটার। ইংরেজরা এদেশে আসছে এবং তারা ওই অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে একের পর এক বিদেশি থিয়েটার বাংলার বুকে গড়ে তুলছেন, যাকে দেখেই আমাদের বাবুরা থিয়েটার তৈরি করতে শুরু করলো তাদের নিজস্ব বাগান বাড়িতে বা তাদের রাজবাড়িতে। ফলে এই যে প্রসেনিয়াম থিয়েটারের যে কথা আমরা আগেই বলেছি, এই যে বাঁধা রঙ্গমঞ্চে অভিনয়, দর্শকদের সঙ্গে অভিনেতাদের একটা দূরত্ব, এই প্রসেনিয়াম থিয়েটার ভাবনা আমাদের বাংলায় ঢুকিয়ে দিচ্ছে কারা? ইংরেজরা। তারা এদেশে আসার সূত্রেই আমরা এই সেকেন্ড থিয়েটার, যাকে প্রসেনিয়াম থিয়েটার বলছি, তার সঙ্গে পরিচিত হচ্ছি। তাহলে অলরেডি আমাদের কটা থিয়েটারের কথা বললাম? একটা আমাদের লোকনাটক, যাত্রার থিয়েটার বা যাত্রার অভিনয়, যেটা প্রথম থিয়েটার। দ্বিতীয় থিয়েটার ইংরেজদের হাত ধরে আমাদের বাংলায় প্রবেশ করছে কি, যাকে আমরা বলছি প্রসেনিয়াম বা বাঁধা রঙ্গমঞ্চে অভিনয়, যেখানেই দর্শকের সঙ্গে আমাদের অভিনেতাদের একটা দূরত্ব কাজ করছে। আর প্রথম ধারার থিয়েটার, সেখানে কিন্তু দর্শকদের সঙ্গে অভিনেতাদের কিন্তু দূরত্ব ছিল না, কারণ দর্শকরা চারদিকে বসে থাকতো, মাঝখানে অভিনয় হতো। দর্শকদের সঙ্গে অভিনেতাদের দূরত্ব তৈরি হবার প্রধান একটা দিক হচ্ছে অভিনয়ের মঞ্চটা যদি উঁচুতে হয় তাহলে দূরত্বটা তৈরি হয়। এটা কিন্তু আমাদের লোকনাটক বা যাত্রায় ছিল না। হ্যাঁ, আজকে যাত্রা স্টেজ মেধে অভিনয় করছে, সে তো আমাদের নাটককে অনুকরণ করছে, কিন্তু একসময় সেটা ছিল না। ফলে যাত্রা বা লোকনাটক প্রথম থিয়েটার, বাইরে থেকে এলো প্রসেনিয়াম বাঁধা রঙ্গমঞ্চের অভিনয়। এই দুটোকে মিলিত করে বাদল সরকার একটা শব্দ ব্যবহার করছেন, সিনথেসিস। তিনি তার থার্ড থিয়েটার বইয়েতে যে কথাগুলো এই প্রসঙ্গে বলেছেন, তা থেকে আমরা দুটো বাক্য তুলে নিতে পারি। একটা বাক্য হচ্ছে এ থিয়েটার অফ সিনথেসিস। তিনি থার্ড থিয়েটারকে বলছেন এ থিয়েটার অফ সিনথেসিস। সিনথেসিস মানে সংশ্লেষ, সমন্বয়। তাহলে বাদল সরকারের থার্ড থিয়েটার হচ্ছে একটা সংশ্লেষ বা সমন্বয়। কিসের সমন্বয়? না, সেখানে তিনি যে দুটোর কথা বলছেন সে দুটো কি না, সেটা একটা হচ্ছে লোকনাটক ফার্স্ট থিয়েটার আর সেকেন্ড থিয়েটার,
আমাদের প্রসেনিয়াম থিয়েটার, বাঁধা রঙ্গমঞ্চে অভিনয়। তিনি বলছেন তৃতীয় ধারার থিয়েটার হচ্ছে এই দুটোর একটা সংশ্লেষ। তিনি বলছেন টু ক্রিয়েট এ লিঙ্ক বিটুইন দ্য টু, এই দুটোর মধ্যে একটা যোগাযোগ তৈরি করে একটা সংশ্লেষ ঘটিয়ে তৃতীয় ধারার থিয়েটার হচ্ছে। তার মানে ব্যাপারটা কিন্তু এই রকম নয় যে লোকনাটক বা যাত্রা আর আমাদের বাঁধা মঞ্চে অভিনয়, প্রসেনিয়াম থিয়েটার, এই দুটোকে মিলিয়ে দিয়ে কি তৃতীয় থিয়েটার হয়ে গেল? না, এই দুটোকে মিলিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এই দুটোকে মিলিত করে এদের যা কিছু ত্রুটি, দুর্বলতা, সেগুলোকে পূর্ণতা দিয়ে এর যা কিছু সম্ভাবনা সেটাকে অ্যাড করে এই তৃতীয় ধারার থিয়েটার হচ্ছে। যেমন একটা আমরা উদাহরণ দিতে পারি যে প্রসেনিয়াম থিয়েটার সে অনেকটা স্ট্যান্ডার্ড থিয়েটার, কিন্তু তার দুর্বলতা কোথায়? না, তার দুর্বলতা হচ্ছে সেখানে দর্শকের সঙ্গে অভিনেতাদের একটা দূরত্ব থাকে। এই দূরত্বটা ঘোচাতে হবে। এই দূরত্ব ঘোচানোটাই হচ্ছে তৃতীয় ধারার থিয়েটার বা থার্ড থিয়েটার একটা বড় বৈশিষ্ট্য। অন্যদিকে এই দূরত্বটা কোথায় আবার ছিল না? আমাদের প্রথম থিয়েটার লোকনাটকে ছিল না। তাহলে লোকনাটক এই দিক থেকে প্রসেনিয়াম থিয়েটারের থেকে এগিয়ে তৃতীয় ধারার থিয়েটার বা থার্ড থিয়েটার হবার জন্য এই জায়গায় সে অনেকটা দৌড়ে এগিয়ে। কিন্তু তার একটা দুর্বলতা ছিল কোন জায়গায়? বিষয়ের জায়গায়, বক্তব্যের জায়গায়। আমাদের লোকনাটক যাত্রাতে, হ্যাঁ, সব ক্ষেত্রেই সেটাকে দুর্বলতা বললেও ভুল হবে, লোকনাটক বা যাত্রাতে একটা বড় দিক ছিল পুরাণ বা পৌরাণিক প্রসঙ্গ। শহরের বাবুরাই, শহরের লোকেরাই যাত্রা করতে গ্রামে যায়, কিন্তু কী ধরনের যাত্রা করে, কী বিষয় সেখানে? পৌরাণিক নানা প্রসঙ্গ, যা মানুষকে বিপ্লবী করবার থেকে তাকে অনেক বেশি পিছনের দিকে ঠেলে দেবে, আরও বেশি ধর্মীয় চিন্তা চেতনা, গোঁড়ামি, পুরনো ধ্যান ধারণা পশ্চাৎমুখী করে তুলবে। হ্যাঁ, সেখানেও কিন্তু লোকনাটকও এমন আছে অনেক, আমরা জানি, যেখানে কিন্তু গ্রামীণ সমাজের নানা সমস্যা নিয়ে সমাধানের ইঙ্গিত থাকে। কিন্তু সাধারণভাবে লোকনাটক বা যাত্রাপালায় পুরাণ কেন্দ্রিক বিষয়বস্তু বেশি করে গুরুত্ব পায়। অথচ আমরা জানি যে এই ধরনের যাত্রা নাটকই, রবীন্দ্রনাথও বলেছেন, মানুষকে শিক্ষা দেবার একটা বড় ক্ষেত্র। তাই গ্রামের মানুষের কাছে যদি ওই তাদের অত্যাচারিত বঞ্চিত জীবনটাকে তুলে ধরতে হয়, তাহলে তারা যে ধরনের নাটক যেভাবে দেখতে অভ্যস্ত, যেভাবে বোঝে, সেইভাবে তাদের কাছে পৌঁছতে হবে। তারা শহরে গিয়ে থিয়েটার দেখবে না। তাই তাদের কাছে গিয়ে যদি শহরের বাবুরা, যারা থিয়েটারের মধ্য দিয়ে সমাজ বদলাতে চান, তারা যদি থার্ড থিয়েটার নিয়ে গিয়ে হাজির হন, তারা যেভাবে এতদিন দর্শক আর অভিনেতাদের দূরত্বটা তাদের কাছে ছিল না, সেইভাবে তৃতীয় ধারার থিয়েটার চাইছে সেইভাবে তাদের কাছে পৌঁছে যেতে। অর্থাৎ তারা চাইছে দর্শক আর অভিনেতাদের কোনো দূরত্ব থাকবে না, কিন্তু পাশাপাশি বিষয়বস্তু যেন সেখানে নিছক পুরাণ বিষয় নয়, সেখানে সমসাময়িক সমাজ সমস্যা এবং সেই সমস্যা থেকে উত্তরণ, একটা প্রতিবাদ, একটা বলিষ্ঠ বিপ্লবের বার্তা যেন সেখানে থাকে। তাহলে কথাটা এইরকম ব্যাপারটা হলো যে তৃতীয় ধারার থিয়েটার তাহলে কাদের জন্য? সাধারণ মানুষের জন্য। এই সাধারণ মানুষ মূলত থাকেন কোথায়? গ্রামাঞ্চলে। শহরে যে থাকেন না তা নয়, কিন্তু তারা যে সবসময় অভিনয়টা দেখতে যান এমনটা নয়। ফলে এখানে নাটকের দলকে অনেকটা নমনীয় হতে হবে, অনেকটা সুলভ হতে হবে, সেখানে একটা সহজতা থাকবে। তাহলে তৃতীয় ধারার থিয়েটার ব্যাপারটা কি দাঁড়ালো? না, প্রথম আর দ্বিতীয় থিয়েটার, এই দুটোকে মিলিয়ে দিয়ে তৃতীয় ধারার থিয়েটার হলো সেই থিয়েটার যেখানে থিয়েটারের মূল দর্শন হচ্ছে নাটকের মধ্য দিয়ে, অভিনয়ের মধ্য দিয়ে সমাজটাকে বদলানো, অত্যাচারিত বঞ্চিত মানুষকে তাদের অত্যাচারিত বঞ্চিত জীবন সম্পর্কে সচেতন করে তাদেরকে প্রতিবাদী করতে সাহায্য করা, তাদের ভেতরে বিপ্লবী চেতনাকে জাগিয়ে তোলা। বাদল সরকারের মতো মানুষেরা বুঝতেন যে প্রতিবাদ জানানোর ব্যাপারটা শহুরে মানুষকে দিয়ে খুব একটা হবে না, সেটার মূল অংশ যারা নিতে পারবে তারা গ্রামে থাকে, এবং গ্রামের মানুষ, তাদের কাছে থিয়েটারটা খুব একটা সুলভ নয়। তাহলে তাদের কাছে পৌঁছতে হবে আমাদেরকে। কারণ ওই যে বলছিলাম, কি বলছি আর কাদের বলছি বিপ্লবের কথা। কাদের জন্য বলছি? যারা বিপ্লবে অংশ নিতে পারবে, যারা শোষিত বঞ্চিত, তাদের জন্যই বলছি। তাহলে সেই মানুষেরা যখন নিজেরা থিয়েটারের কাছে আসবে না, তাহলে থিয়েটারের কাজ কি? তাদের কাছে পৌঁছানো। তৃতীয় ধারার থিয়েটারের মূল বৈশিষ্ট্যই হচ্ছে যে এই থিয়েটার একটা দর্শন, যেখানে দর্শনটা হচ্ছে নাটকের মধ্য দিয়ে সমাজ বদল, প্রতিবাদ, এবং কাদের জন্য?
না যারা শোষিত বঞ্চিত, যারা বিপ্লবে অংশগ্রহণ করবে, যারা সমাজ বদলাবে, সেই শ্রমজীবী মেহনতি মানুষের কাছে পৌঁছানো, যাদের মূল বাসস্থান শহর নয়, গ্রাম। শহরে যে থাকে না তা নয়, কিন্তু তাদের মূল বাসস্থান হচ্ছে গ্রাম, সেই গ্রামে পৌঁছাতে হবে। থিয়েটার দেখতে তারা আসে না ঠিকই, আমাদেরকে থিয়েটারকে তাদের কাছে নিয়ে যেতে হবে। নিছক অর্থনৈতিক লাভালাভের প্রশ্ন এখানে ব্যবসায়িক বা পেশাদারি থিয়েটারের মতো থাকবে না। তাহলে তৃতীয় ধারার থিয়েটার প্রথম এবং দ্বিতীয় থিয়েটারের মিশ্রণে তৈরি হওয়া সেই থিয়েটার, যার মূল দর্শনটা হচ্ছে নাটকের মধ্য দিয়ে সমাজ বদল, নাটকের মধ্য দিয়ে মানুষকে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করা। তাহলে কি বলছি আর কেন, কাদের জন্য বলছি সেটা যখন স্পষ্ট, তখন কিভাবে বলছি সেটা পরিবর্তন করতে হবে। যাদের জন্য বলছি তাদেরকে এই থিয়েটারের অংশ করতে হবে। তাহলে অভিনয় আর দর্শক, অভিনেতা আর দর্শক, মঞ্চের তল আর অভিনেতা দর্শকদের তল, তাদের বসে থাকার জায়গাটা, দুটোর মধ্যে দূরত্ব ঘোচাতে হবে, একই সমতলে অভিনয় করতে হবে। এটাই তৃতীয় ধারার থিয়েটারের কি এবং কাদের জন্য বলছি, এই দর্শনটাই, এই উপস্থাপনাগত দর্শনটাকেও ঠিক করে দিল যে বিপ্লবের জন্য বলছি, কি বলছি, বিপ্লবের বার্তা দিচ্ছি, বিপ্লবের কথা বলছি, সমাজ বদলের কথা বলছি। কাদের জন্য বলছি? যারা সমাজ বদলে অংশ নেবে, সেই শ্রমজীবী মেহনতি মানুষের জন্য বলছি। আর কিভাবে বলছি? না, তাদেরকে বিপ্লবে অংশীদার করতে গেলে তাদের সমতলে বসে তাদেরকে কাছে টেনে নিয়ে বলতে হবে, যেখানে অভিনেতা আর দর্শকদের মধ্যে দূরত্ব থাকবে না। এই যে তৃতীয় ধারার থিয়েটার, সে কি একেবারেই পথে নেমে গেল? তার মানে পথনাটক বলতে আমরা যা বুঝি, সেই পথে মুক্ত মঞ্চে অভিনয় তৃতীয় ধারার থিয়েটারের একটা বড় বৈশিষ্ট্য। কিন্তু প্রথমেই সে কিন্তু মুক্ত মঞ্চে নেমে যায়নি। বাদল সরকারের থিয়েটার ব্যবস্থার দিকে তাকালে দেখা যাবে যে 1967 দিকে তিনি তার শতাব্দী নাট্যদল তৈরি করলেও প্রথম দিকে তিনিও বাঁধা মঞ্চে অভিনয় করেছেন। পরে সাগিনা মাহাতোর অভিনয় দিয়েই তিনি এই তৃতীয় ধারার বা থার্ড থিয়েটারের সূচনা করলেন কলকাতার ওই এবিটি এর হলে, মানে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের হলঘরে। সাগিনা মাহাতোর অভিনয় করছেন তিনি 1971 সালে। এই অভিনয় দিয়েই কিন্তু থার্ড থিয়েটারের সূচনা হলো। কিন্তু এই অভিনয় ছিল প্রাথমিকভাবে অঙ্গন মঞ্চে, যেটার শেষ এবং চরম পরিণতি মুক্ত মঞ্চে। অঙ্গন মঞ্চ দিয়ে প্রথম দর্শক আর অভিনেতাদের দূরত্বটাকে ঘোচানো হলো, একই তলে নিয়ে আসা হলো। কিন্তু সেখানেও একটা বাধা ছিল, সেটাও একটা হলঘর, চারদিকে দর্শক বসে রয়েছে, একই আলোয় মাঝখানে বসে দর্শকেরা অভিনয় করছেন। কিন্তু সেখানেও একটা বাধা ছিল, দর্শকরা না এলে অভিনয় করা যাবে না, অভিনেতাদেরকে, থিয়েটার কর্তৃপক্ষকে অপেক্ষা করতে হবে দর্শকদের জন্য। এখানেই থেমে থাকলে হবে না। তাই শেষ পরিণতি হচ্ছে যে আর হলঘরে বসে থাকা নয় দর্শকদের জন্য, এবার আমাদেরকে পথে ঘাটে, রাস্তাঘাটে, মাঠে পৌঁছে যেতে হবে, একেবারে দর্শকদের মাঝে। দর্শকরা অভিনয় দেখতে আসবে, তবে আমরা অভিনয় করব। তাহলে বিপ্লবকে আটকে রাখা হয়। বিপ্লবকে লাগু করতে গেলে বিপ্লবী যারা বিপ্লবে অংশ নেবে, সেই শহরের অগণিত হেঁটে চলা সাধারণ জনতা এবং বিশেষভাবে গ্রামের সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষ যাদের কথা বলছিলাম, তাদের মাঝখানে পৌঁছে যেতে হবে। তাই থার্ড থিয়েটারের দুটো ধরন আমরা পাচ্ছি। থার্ড থিয়েটার শুরু হচ্ছে অঙ্গন মঞ্চে, যেখানে প্রথম দর্শক আর অভিনেতাদের দূরত্বটাকে ঘোচানো হলো একই সমতলে, যেখানে চারিদিকে দর্শক বসে আছে, মাঝখানে অভিনয় হচ্ছে। অভিনেতা এবং দর্শকদের একটা নৈকট্য তৈরি হলো। কিন্তু নৈকট্য থাকলেও এখানেও বাধা ছিল। এখানে বাধাটা হচ্ছে দর্শক না এলে অভিনয় করা যাবে না, অভিনেতাদের অপেক্ষা করতে হবে। সেই বাধাটাকে ঘোচানোর জন্য, থিয়েটারটাকে আরও সুলভ করবার জন্য মুক্ত মঞ্চে অভিনয়, যেখানে অভিনেতারা তাদের নাটক নিয়ে একেবারে দর্শকদের মাঝে গিয়ে দাঁড়ালো। এবং আর এই অভিনেতাদের বা থিয়েটার কর্তৃপক্ষের দর্শকদের মাঝে গ্রামে গঞ্জে পৌঁছে যাওয়া, বিপ্লবের বার্তাটা গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। কারণ শহরের মানুষেরা তারা যতই প্রগতিশীলতার কথা বলুক, তাদের দিয়ে ঠিক সমাজ বদলানো যাবে না। তাদের সেই মুষ্টিমেয় মানুষকে নিয়ে কখনোই সমাজ বদলানো যাবে না। সমাজের বৃহত্তর অংশ গ্রামে বাস করে, তাদের কাছে পৌঁছাতে হবে। আর তাই তাদের কাছে পৌঁছানোর জন্য, আবারও বলছি, গ্রামেই যে শুধু অভিনয় হয়েছে তা নয়, শহরের পথে ঘাটেও অভিনয় হয়েছে। কিন্তু গ্রামে পৌঁছে যাওয়া, সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া, যাদের থেকে কোনো টিকিট মূল্য নেওয়া যায় না,
তাহলে থিয়েটারের একটা উপস্থাপনার তো খরচ আছে, সেই খরচ কিভাবে চালানো যায়? গ্রামের মানুষ খুশি হয়ে যেটুকু দিল সেটা একটা আলাদা ব্যাপার। এই যে কি বলছি, বিপ্লবের কথা বলছি, কাদের জন্য বলছি? সাধারণ মানুষের জন্য বলছি। এটাই যখন কিভাবে, অর্থাৎ কিভাবে বলছি সেটাকে যখন নির্দিষ্ট করছে, তখন স্বাভাবিকভাবেই যখন তাদের কাছে পৌঁছে যাওয়া, এক প্রকার বিনামূল্যেই অভিনয় করে দেখানো, এটা যখন বিষয় হয়ে দাঁড়াচ্ছে, দর্শন হয়ে দাঁড়াচ্ছে, তখন উপস্থাপনার কৌশলটাও কিন্তু তার দ্বারাই প্রভাবিত হচ্ছে। সস্তায় মানুষের কাছে পৌঁছে যাওয়া, আজ এই গ্রামে কাল ওই গ্রামে, আজ এই রাত্রিতে এখানে অভিনয়, এটা যদি করতে হয় তাহলে থিয়েটারটাকে সুলভ করতে হবে। আর সুলভের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে ওই দামি দামি সাজ সরঞ্জাম, যন্ত্রপাতি এসব নিয়ে গেলে চলবে না। অভিনয় করতে হবে কোনো রকম মেকআপ ছাড়া, কোনো রকম সাজসজ্জা ছাড়া, কোনো রকম দৃশ্যসজ্জা ছাড়া। অভিনেতারা অভিনয় করবে শুধুমাত্র তাদের দেহভঙ্গি, তাদের কণ্ঠস্বর, বলিষ্ঠ কণ্ঠস্বর আর তাদের দেহভঙ্গিকে কাজে লাগিয়ে, তাদের গান দিয়ে, তাদের কণ্ঠস্বর দিয়ে, তাদের জোরালো তীক্ষ্ণ সংলাপ দিয়ে, কাটা কাটা উচ্চারণ দিয়ে। যেখানে চারিদিকে দর্শক, অভিনেতারা অভিনয় করছেন, আবার যারা অভিনয় করছেন, যারা নাটকের চরিত্র, তারা কেউ বা দর্শকের মধ্যেই বসে আছে, সেখান থেকে উঠে আসছে দর্শকদেরকে চমকে দিয়ে, কখনো বা দর্শকদের হাত ধরে টেনে নিচ্ছেন অভিনয়ের মধ্যে। এই যে নৈকট্যটা, এটাই বুঝতে সাহায্য করে যে এই নাটক তাদেরই নাটক, তাদের জন্যই। এটা অনেক বেশি জোরালো আবেদন তৈরি করবে। তাহলে কি বলছি, কাদের জন্য বলছি, সেটা নির্দিষ্ট করে দিচ্ছে কিভাবে বলছি। থার্ড থিয়েটারটাই প্রাথমিকভাবে একটা দর্শন। সেই দর্শন যাদের জন্য, তাদের দিকে তাকিয়েই তাকে হতে হয়েছে অনেক বেশি নমনীয়, অনেক বেশি সুলভ, অনেক বেশি আড়ম্বরহীন। থার্ড থিয়েটার নিয়ে আরও একটি পর্ব অবশ্যই দাবি করে। পরবর্তীকালে আমরা দ্বিতীয় আরেকটি পর্ব নিয়ে থার্ড থিয়েটারকে নিয়ে আরও গভীরভাবে আমরা প্রেক্ষাপট, কিছু প্রাথমিক কথা বললাম। থার্ড থিয়েটারের প্রত্যেকটা দিক, থার্ড থিয়েটার কীভাবে উপস্থাপন করা যায়, তার প্রত্যেকটা উপস্থাপনাগত দিক থেকে শুরু করে একেবারে থার্ড থিয়েটারটাকেই সামনে রেখে আরও কিছু দিক আরও গভীরে প্রবেশ করে একটা আলোচনা করা যেতে পারে। থার্ড থিয়েটার, বাদল সরকার নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।